নিজস্ব প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো পাকিস্তান। শান্তি চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত পুতিন জেলেনস্কির সঙ্গে দেখা করবেন না ট্রাম্প। অরুণাচল নিয়ে চীন ভারতের তীব্র কূটনৈতিক উত্তেজনা। ইসরায়েল নয়, ট্রাম্পের নতুন কেন্দ্রবিন্দু সৌদি আরব। পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে ৩২,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত। লেবানন এখন ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে বললেন ট্রাম্প। বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার, বললেন আমার সাথে খেলতে যাস না। ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা রাশিয়ার প্রস্তাবের উপর ভিত্তি করে। বলসোনারোকে ২৭ বছরের কারাভোগ শুরুর নির্দেশ। থাইল্যান্ডে ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা, মৃত ৩৩। প্লট বরাদ্দ দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপের রায় নিয়ে উত্তেজনা। প্যারিসে সহিংসতা বন্ধে হাজারো মানুষের বিক্ষোভ। হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন বাসিন্দারা। আফগান তালেবানদের প্রতি পাকিস্তানের প্রত্যাশা শেষ, বললেন খাজা আসিফ। নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। নৌবাহিনীর এই ক্ষেপণাস্ত্র জল ও স্থল উভয় স্থানেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বলে নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। আইএসপিআর জানায়, অত্যাধুনিক নির্দেশিকা ব্যবস্থা, স্টেট অব দি আর্ট গাইডেন্স ও উন্নত ম্যানুভারিং প্রযুক্তিযুক্ত এই মিসাইল শত্রুপক্ষের রাডার সহজেই ফাঁকি দিতে পারে। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সহ শীর্ষ বিজ্ঞানী ও প্রকৌশলীরা পরীক্ষাটি প্রত্যক্ষ করেন। ইসলামাবাদ বলছে, এটি পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতার বড় প্রমাণ এবং নৌ সক্ষমতা বাড়াতে তাৎপর্যপূর্ণ অগ্রগতি। ২ মাস আগে দেশীয় প্রযুক্তির ৭০০ কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল ফাতাহ 4 এর পরীক্ষার পর এটি পাকিস্তানের নতুন সাফল্য। ইউক্রেন রাশিয়া যুদ্ধের শান্তি চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত জেলেনস্কি ও পুতিন কারো সঙ্গেই আর বৈঠকে বসবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্সিওস জানায়, থ্যাঙ্কস গিভিং এর মধ্যেই শান্তি প্রস্তাব চূড়ান্ত করার লক্ষ্য থাকলেও সাম্প্রতিক আলোচনায় গতি আসায় ট্রাম্প এখন সময় বাড়াতে প্রস্তুত। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২৮ দফা চুক্তি দুই পক্ষের মতামতের ভিত্তিতে ১৯ দফায় হালনাগাদ করা হয়েছে, আর অল্প কিছু বিষয় মত পার্থক্য রয়ে গেছে। পরবর্তী ধাপে মার্কিন দূত স্টিভ উইটকফ মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এদিকে সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল রুশ কর্মকর্তাদের সঙ্গে আবুধাবি বৈঠকের পর ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন। এই অগ্রগতি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ট্রাম্প কোনো শীর্ষ বৈঠকে যোগ দেবেন না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই অবিসংবাদিত বাস্তবতা চীনা দাবির দ্বারা কখনোই পরিবর্তিত হবে না। মঙ্গলবার নয়াদিল্লি চীনের সাম্প্রতিক পদক্ষেপকে আন্তর্জাতিক প্রোটোকল লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। ঘটনা ঘটে সাংহাই বিমানবন্দরে, যেখানে ভারতীয় নাগরিক প্রেমা ওয়াং থংডোককে আটকে রাখা হয় এবং জন্মস্থান অরুণাচল প্রদেশকে অবৈধ বলে দাবি করা হয়। এমইএ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নয়াদিল্লি চীনের দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এটি ভারত চীন সীমান্তের বাস্তবতা বিকৃত করার এবং ভ্রমণ প্রক্রিয়াকে রাজনীতিকরণের চেষ্টা। চীনের মুখপাত্র মাও নিং দাবি করেছেন, যাত্রীকে কোনো বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ আইন ও নিয়ম মেনে কাজ করেছে। তবে একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, জাংনান চীনের ভূখণ্ড, চীন কখনো অরুণাচলকে স্বীকার করেনি। ওয়াশিংটনের কাছে সৌদি আরবই এখন প্রধান অগ্রাধিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপে এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে দেওয়া জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা, ঘোড়সওয়ার রক্ষী, পতাকা ও যুদ্ধ বিমানের শোভাযাত্রা ট্রাম্প প্রশাসনের কোনো বিদেশি নেতার জন্য সবচেয়ে বড় আয়োজন। ওভাল অফিসে ট্রাম্প যুবরাজকে বারবার রাজকীয় বন্ধু বলে প্রশংসা করেন, আর সাংবাদিক জামাল খাশোগি হত্যার প্রশ্ন উঠতেই বিরক্ত হয়ে তাকে রক্ষায় নামেন। বড় পরিবর্তন এসেছে অস্ত্রনীতিতে। সৌদিকে F-35 যুদ্ধবিমান ও ইসরায়েলের সমমানের উন্নত প্রযুক্তি দেওয়ার ঘোষণা ওয়াশিংটনের দীর্ঘদিনের ইসরায়েল অগ্রাধিকার নীতি ভেঙে দিয়েছে। সঙ্গে উন্নত AI চিপ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় সৌদির প্রযুক্তি শক্তি হওয়ার পথ আরও প্রশস্ত হয়েছে। বিশ্লেষকদের মতে এই নীতি পরিবর্তনে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সমীকরণ নতুন করে সাজছে। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি ফিলিস্তিনিদের জন্য ভয়ঙ্কর বাস্তুচ্যুতির সৃষ্টি করছে। চলতি বছরের 10 মাসে জেনিন, নূর শামস ও তুল কারেম শরণার্থী শিবির থেকে প্রায় ৩২,০০০ ফিলিস্তিনি উচ্ছেদ হয়েছে। ইসরায়েল অপারেশন আয়রন ওয়াল নামে অভিযানে মানবিক আইন উপেক্ষা করে ধ্বংস চালাচ্ছে, যেখানে বাসিন্দাদের আপিলও খারিজ করা হচ্ছে। ইতোমধ্যে পূর্ব জেরুজালেমকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ স্পষ্ট জানিয়েছেন, পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করার লক্ষ্য রয়েছে। অবৈধ বসতিতে থাকা ইসরায়েলি নাগরিকদের হামলা বাড়ছে, যা ফিলিস্তিনিদের গ্রামীণ জীবন ধ্বংসে সহায়তা করছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে, আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ীদের জবাবদিহিতে আনতে হবে, নইলে পশ্চিম তীরের পরিস্থিতি আরও ভয়াবহ হবে। লেবানন এখন একটি ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আয়নকে উল্লেখ করে বলেন, ওয়াশিংটন ও বৈরুতের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি তিনি লেবানন সরকারের কিছু দুঃসাহসী সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, দুই দেশ মিলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবে। 22 নভেম্বর স্বাধীনতা দিবস হলেও ইসরায়েলের তীব্র হামলা ও সীমান্ত উত্তেজনার কারণে আনুষ্ঠানিক উদযাপন হয়নি। একই সময় যুক্তরাষ্ট্র সফরের বাতিল পরিকল্পনা এবং লেবাননের সেনাবাহিনী প্রধান রদলফ হাইকালের ঘটনা দুই দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈরুতের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। ট্রাম্পের বার্তা লেবাননের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের সমর্থনকে আরও স্পষ্ট করেছে। ওরে আমার সাথে খেলতে যাস না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সম্পর্কিত কর্মসূচিতে অংশ নিয়ে বনগাঁয় বিজেপিকে এমন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। সভায় মমতা বিদ্রূপ স্বরে বলেন, নির্বাচন শুরু হয়নি, তার আগেই সংঘাত শুরু হলো। তিনি স্মরণ করান ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন এবং শেষ না করা পর্যন্ত কোনো কাজ ছাড়েন না। মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করেন, ভোটার তালিকা থেকে যদি কোনো নাম বাদ পড়ে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। তার বক্তব্যে রাজনৈতিক দৃঢ়তা এবং বিজেপিকে প্রাথমিক হুঁশিয়ারি উভয় প্রতিফলিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 28 দফা শান্তি পরিকল্পনা মূলত রাশিয়ার অক্টোবরের প্রস্তাবের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে। সূত্র বলেছে, রাশিয়ান কর্মকর্তারা ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠকের পরে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছেন। পরিকল্পনায় কিয়েভকে কিছু অঞ্চল ছাড়তে, সামরিক বাহিনী হ্রাস করতে এবং ন্যাটোতে যোগদানের বিষয় কিছুটা নরম হতে বলা হয়েছে। ইউক্রেন এবং তাদের ইউরোপীয় মিত্ররা উদ্বেগ জানালে পরিকল্পনায় সংশোধন আনা হয়, যা কিয়েভ সমর্থন করেছে। হোয়াইট হাউসে ট্রাম্প স্বীকার করেছেন, ইউক্রেন যুদ্ধের সমাধান সহজ নয়, তবে চুক্তির দিকে অগ্রগতি হচ্ছে। জেনেভায় আলোচনার নেতৃত্বদানকারী জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ারমার্ক বলেন, ইউক্রেন যে নিরাপত্তা গ্যারান্টি চাচ্ছে তা অত্যন্ত দৃঢ়। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে 27 বছর 3 মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। 2022 সালে নির্বাচনে হারের পর ক্ষমতায় থাকার জন্য অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত জানিয়েছে, বোলসোনারো লুলা দা সিলভা ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেরাদো আলকমিনকে হত্যা এবং বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেসকে গ্রেফতার ও হত্যার পরিকল্পনায় অংশ নিয়েছিলেন। পালানোর ঝুঁকি থাকায় তাকে গৃহবন্দী থেকে ফেডারেল কারাগারে হস্তান্তর করা হয়েছে। বিচারপতি মোরেস সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্টের পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। বোলসোনারোর ষড়যন্ত্রকে সেনাবাহিনী সমর্থন দেয়নি। আদালতের রায় বলা হয়েছে, দাঙ্গাকারীদের উস্কানিতে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সাজা শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ 2060 সাল পর্যন্ত কোনো সরকারি পদে প্রার্থী হতে পারবেন না। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে 300 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত সপ্তাহে 10টি প্রদেশে প্লাবন ও অবিরাম বর্ষণে অন্তত 33 জন নিহত হয়েছেন, 20 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাত ইয়ে শহরে একদিনে 335 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক মানুষ সাহায্য পাচ্ছে না। থাই সামরিক বাহিনী উদ্ধার কাজে নৌকা, উঁচু চাকাযুক্ত ট্রাক, জেট স্কি ও বিমানবাহী রণতরী ব্যবহার করছে। 13,000 মানুষ ইতোমধ্যেই আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত হয়েছে। সামাজিক মাধ্যমে জরুরি সাহায্যের আহ্বান ছড়াচ্ছে স্থানীয়রা। প্রতিবেশী ভিয়েতনাম ও মালয়েশিয়াতেও বন্যার প্রভাব দেখা দিয়েছে। ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে 98 এবং মালয়েশিয়ায় 19,000 মানুষ স্থানচ্যুত। বাংলাদেশের টিউলিপ সিদ্দিকী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও অন্যান্য আসামির বিরুদ্ধে প্লট বরাদ্দ দুর্নীতি মামলার রায় আগামী 1 ডিসেম্বর ঘোষণা করা হবে। ব্রিটিশ সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড কেসি, সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক রিভি ও অন্যান্য আইনজীবী অভিযোগ করেছেন মামলা পরিকল্পিত ও অন্যায্য। তারা বলেন, টিউলিপ তার আইনি অধিকার ভোগ করতে পারেননি, তার প্রতিনিধিকে গৃহবন্দী করা হয়েছে এবং মেয়েকে হুমকি দেওয়া হয়েছে। টিউলিপ যুক্তরাজ্যে বসবাসরত এমপি এবং পলাতক নন। তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং মন্ত্রিত্ব ছাড়ার কারণ হিসেবে সরকারের মনোযোগ বিঘ্নকে উল্লেখ করেছেন। আইনজীবীরা রাষ্ট্রদূত আবিদা ইসলামের মাধ্যমে যুক্তরাজ্য সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছেন। সম্প্রতি ফ্রান্সে পারিবারিক লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় 25 নভেম্বর প্যারিসের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। সরকারি তথ্য অনুযায়ী 2024 সালে 107 জন নারী স্বামী বা সঙ্গীর হাতে নিহত হয়েছেন, যা আগের বছরের তুলনায় 11% বেশি। প্রতিবেদন বলছে, প্রতি 7 ঘন্টায় এক নারী সহিংসতার শিকার হচ্ছে। বয়স্ক নারীদের প্রতি উদাসীনতা বিশেষভাবে ভয়াবহ। নাগরিক সংগঠনগুলো বলছে, বছরে অন্তত 3 বিলিয়ন ইউরো দরকার, কিন্তু 2025 সালের বাজেটে বরাদ্দ মাত্র 94 মিলিয়ন ইউরো। বিশেষ বিচারকের পদ চালু এবং বিচার ব্যবস্থা সংস্কারের সুপারিশ করা হয়েছে। হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাইপো জেলায় কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্স থেকে ঘন ধোঁয়া উঠতে শুরু করে। গুরুতর দগ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। দমকল কর্মীরাও আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন। স্থানীয় সময় দুপুর 2:51 আগুনের খবর পাওয়া যায়। বিকেল 3:34 তীব্রতা বেড়ে 4 নম্বর অ্যালার্ম ঘোষণা করা হয়। ওয়াং ফুক কোর্টে 8টি ব্লক এবং প্রায় 2000 ফ্ল্যাট রয়েছে। তাইপো রোডের একটি অংশ বন্ধ করে বাস রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার কাজ চলছে এবং ধোঁয়ায় ভবনগুলো এখনো আচ্ছন্ন। তালেবানদের কাছ থেকে আর ভালো কিছু আশা করা যায় না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি বলেন, পাকিস্তান কখনো বেসামরিক লক্ষ্যবস্তুকে আঘাত করে না এবং তাদের বাহিনী সুশৃঙ্খল। তালেবানদের আচরণ, ধর্ম বা ঐতিহ্য নেই বলে পাকিস্তান তাদের কোনো মূল্যায়ন করে না। আসিফ আরও জানিয়েছেন, তুরস্ক, ইরান ও কাতার সহ আঞ্চলিক দেশগুলো শান্তির আহ্বান জানাচ্ছে। আফগান তালেবান ভারতের সঙ্গে বাণিজ্য করতে চাইলে পাকিস্তান বাধা দেবে না। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেন, তালেবানরা নিজেদের দেশ ধ্বংসের পথে রয়েছে এবং অবশেষে আঞ্চলিক হস্তক্ষেপ ছাড়া তারা বিচ্ছিন্ন হয়ে পতনের দিকে যাবে। এর আগে 3টি আফগান প্রদেশে পাকিস্তান হামলার অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে।